চন্দন দা, হ্যাঁ সান্ত্বনা পুরস্কার জাস্ট ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। জামশেদপুর বা টাটানগর একটি শিল্পনগরী নয়, বরং প্রকৃতি এবং প্রযুক্তির এক অসাধারণ মেলবন্ধন। দেশের প্রথম পরিকল্পিত শহর, যা ভারতের শিল্প বিপ্লবের পথিকৃৎ জামশেদজি টাটার নামে করা। একদিকে রয়েছে টাটা স্টিলের বিশাল শিল্পক্ষেত্র, আর তেমনি অন্যদিকে রয়েছে ডিমনা লেক এবং চান্ডিল ড্যামের শান্ত জলরাশি আর জুবিলি পার্কের শৈল্পিক পরিবেশ। তাহলে চলুন এই শহরে একবার ডুব দেওয়া যাক। গুড ইভিনিং, নমস্কার। আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা আজকে চললাম খড়গপুর থেকে টাটানগরগামী প্যাসেঞ্জার ট্রেনে টাটানগরে। আমরা ঘুরবো হচ্ছে টাটা আর চান্ডিল। ট্রেনে করে টাটানগরের উদ্দেশ্যে এগোই। গিয়ে টাটানগরে আজকে রাত্রে আমরা স্টে করব, কোথায় থাকছি, ক টাকা ভাড়া পড়লো, কি খেলাম, সবটাই থাকবে আজকের ব্লগে। চলুন। হাওড়া থেকে টাটানগর যাওয়ার প্রচুর ট্রেন আছে। ভাড়া মোটামুটি এসি চেয়ার কারে 475 থেকে 500 টাকা, আর 2 এসে 145 থেকে 160 টাকা। ডেসক্রিপশানে ট্রেনের ডিটেলস দেওয়া রইল, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হাওড়া থেকে টাটানগর যেতে সময় লাগে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা। আমরা ঘাটশিলা থেকে টাটানগর গেছিলাম, আর এক্ষেত্রে আমাদের সময় লেগেছিল মোটামুটি 1 ঘন্টা। যখন নামি তখন টাটায় বেশ ঠান্ডা, তবে টাটানগর ঘোরার সেরা সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। আমরা টাটা স্টেশনের বাইরে পৌঁছে অটো করে মাথাপিছু 30 টাকা ভাড়া দিয়ে এগোলাম সাক্ষী মোড়ের দিকে। আর এটাই হচ্ছে টাটানগরে আমাদের রাত্রিবাসের জায়গা, হোটেল রিল্যাক্স। এই হচ্ছে রুম, এখানে হচ্ছে ডাবল বেড, ছোট্ট আয়না দিয়েছে, টিভি আছে, এখানে ছোট্ট টেবিল আছে, আর এই হচ্ছে ওয়াশরুম, আয়না, বেসিন, এই হচ্ছে কমোড, উপরে হচ্ছে গিজার, এখানে হচ্ছে শাওয়ার, এখানে হচ্ছে কল। এই রুমটার ভাড়া আমাদের আজকে পড়েছে হচ্ছে 950 টাকা। এখানে এই রাতে ডিনার করবো, হোটেলে ডিনার বলেছি মিক্সড ভেজ, আর তার সঙ্গে হচ্ছে রুটি। খেয়ে শুয়ে পড়বো। দেখা হচ্ছে কাল সকালে এই ব্লগেরই কন্টিনিউশনে। ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা। গুড মর্নিং, ওয়েলকাম ফ্রম টাটানগর। কালকের ব্লগে আপনাদেরকে আমি দেখিয়েছি যে আমরা আগের পর্বে ঘাটশিলা ঘুরে সেখান থেকে ট্রেনে, লোকাল ট্রেনে আমরা টাটানগর এসে পৌঁছেছিলাম, এবং টাটানগর এসে আমরা সাক্ষী এলাকায় হোটেল রিল্যাক্সে আমরা কালকে রাতে ছিলাম। রুম তো আপনাদেরকে দেখিয়েছি, মোটামুটি থাকার মতো। ঘড়িতে এই মুহূর্তে 10টা 2, একটু দেরি হয়ে গেছে। কালকে সারাদিন প্রচুর জার্নি হয়েছে, যে কারণে আমরা দুজনেই খুব টায়ার্ড ছিলাম। টাটায় কিন্তু ভালো ঠান্ডা, তাপমাত্রা এই মুহূর্তে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সেই জন্য সকালবেলা 1 কাপ গরম চা দিয়েই কিন্তু ব্লগের কন্টিনিউশনটা করছি। শীতকাল হোক বা গ্রীষ্ম বা বর্ষা, আমার কিন্তু সবসময় 1 কাপ চাতেই ভরসা। তাই শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা 1 কাপ চা দিয়েই শুরু করছি। এই বেলটায় মানে ঘাটশিলা বা টাটা, এই বেলটায় কিন্তু চায়ের কোয়ালিটি কিন্তু অন্যান্য জায়গায় যেরকম পাতলা টালটালে পাওয়া যায় সেরকম কিন্তু না। এটা কিন্তু একটা খুব ভালো দিক, মানে এইদিকে ঘুরতে এসে চা খেয়ে কিন্তু খুব স্যাটিসফ্যাকশান হচ্ছে। সকালবেলা বেরোলে যেটা প্রথম লাগে আমাদের, যেহেতু সারাদিন কাজের জন্য ঠিক করে খাওয়া দাওয়া হয় না, সেই জন্য ব্রেকফাস্ট করতে আসছে। সে কারণে আপ্পুদা আমাদেরকে নিয়ে এসছে এখানকার একটা লোকাল অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ফুড, মানে স্ট্রিট ফুডে। এখানে মশালা ধোসা আমরা দুজনে অর্ডার করেছি। আচ্ছা, আপ্পুদার সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার বউ অর্পিতাকে তো সবাই চেনে। অর্পিতার মাস্তুতো দাদা হচ্ছে আপ্পুদা। আপ্পুদা টাটাতেই থাকে। নমস্কার। আপ্পুদা এখানেই চাকরি করে, তো সে কারণে আজকে সারাদিন আপ্পুদা আমাদের সঙ্গে ঘুরবে, আর ওর গাইডেন্সেই আজকে আমরা ঘুরবো। তো চলুন ব্রেকফাস্ট করে বেরোই। একদিকে আমি ইডলি খাচ্ছিলাম, আরেকদিকে আমাদের জন্য গরম গরম ধোসা তৈরি হচ্ছিল। ঘুড়ি বাড়ার কোনো দোষ নেই।
ওর ভুঁড়ি বাড়ার কারণ হচ্ছে এইটা, প্রথমে একটা দুটো ইডলি খেলো, তারপরে আবার খেতে শুরু করছে ধোসা। তো ভুঁড়ি কি দোষ, আর খালি বলে আমার ভুঁড়ি বেড়ে যাচ্ছে। সুখী মানুষের ভুঁড়ি বাড়ে। চারপাশের নিন্দুকদের সমালোচনায় কান্না দিয়ে আমি আমার মতো করে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করতে না করতেই আপ্পুদা একটা অটো ঠিক করে ফেললো। भैया कितना लोगे? 1000 रुपया। क्या क्या घुमाओगे? क्या क्या? उसके बाद जुबली पार्क में छोड़ना है, ठीक है। আর অটো করে আমরা এগোলাম আমাদের প্রথম গন্তব্যের দিকে। পথে আমার নজরে এলো সুবর্ণরেখা নদী। খানিকক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়ে ভাবছিলাম, এই নদী যার ঘাটশিলায় রূপ একরকম আর টাটানগরে সম্পূর্ণ অন্যরকম। আপ্পুদার তারায় আবার এগিয়ে চলা। যত টাটানগর শহর থেকে বাইরে বেরোলাম তত প্রকৃতি যেন নিজেকে উন্মোচন করছিল। টাটানগর থেকে প্রায় 1.5 ঘন্টায় 25 কিলোমিটার মতো রাস্তা এসে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি আজকে আমাদের প্রথম স্পট চান্ড্রিল ড্যামের যে বোটিং পয়েন্ট আছে তার সামনে। চলুন এগোই। এখানে অটোর পার্কিং চার্জ 20 টাকা আর 4 চাকা গাড়ির পার্কিং চার্জ 30 টাকা করে। এখানে কিন্তু খাওয়ার জন্য প্রচুর দোকান আছে। যদি মনে করবেন লাঞ্চ করবেন তাহলে কিন্তু আরামসে করে নিতে পারেন। চান্ড্রিল ড্যামের সৌন্দর্য বর্ণনাতীত। সুবর্ণরেখা নদীর উপর তৈরি এই বাঁধের চারপাশ সবুজ পাহাড়ে ঘেরা, শান্ত জলরাশি এবং নির্মল পরিবেশের এক অপূর্ব মিলনস্থল। চান্ড্রিলের এই ড্যামের অ্যাম্বিয়েন্স কিন্তু ফাটাফাটি। পেছন দিকে বোটিং, একদিকে শাল গাছ, একদিকে লেক, অসম্ভব ভালো লাগছে। আমার মনে হয় চান্ড্রিল মাস্ট ভিজিট সাইটের মধ্যে একটা, মিস করবেন না। চল। এরপরেই আমরা গেছিলাম বাঁধের সংলগ্ন শালবনে। উঁচু নিচু রাস্তা আর গাছের মাঝখান থেকে বিকরিত সূর্যের আলোয় জায়গাটা ফাটাফাটি লাগছিল। দূর থেকে চান্ড্রিল ড্যামের সৌন্দর্য নয়নাভিরাম। অনেকে এখানে পিকনিকও করে থাকেন। তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, সুরাপান নিষিদ্ধ লেখা থাকা সত্ত্বেও এখানে কিন্তু অবাধেই সুরাপান চলে। চান্ড্রিল ড্যামের বোটিং চার্জ আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। মনের রং রঙিন থাকলেই যে বয়স কম সেটা কিন্তু বলা যায় না। এখানে এসে বোটিং করবে না, এটা হচ্ছে চন্দনদার মতামত। না, এখানে বোটিং করে কি করব, ওই জন্য বয়স হয়েছে সেটাকে স্বীকার করতে হয়। বড় দাদারা কখনো কখনো ছোট ভাইরাও ঠিক বলে, এটা মানতে হয়। অনেক কষ্টে রাজি করিয়েছি বাবুকে, আমরা এখন বোটিং করব। বোটিং না করে চান্ড্রিল লেকে যে বোটিংয়ের অ্যাম্বিয়েন্স, এই যে ফাটাফাটি পরিবেশ, এটা কি করে বুঝবো বলুন তো? এটা কিন্তু এক্সপ্লোরারের একটা দোষ, এটা ঠিক হলো না। অনেক তেলানোর পর, অনেক সাধনা করার পর তবে কিন্তু বোটিংয়ে রাজি হয়েছে। যাই হোক, এবার বোটিংয়ে এগোই, চলুন। চান্ড্রিলে বোটিংয়ের সিস্টেম কিন্তু খুব ভালো, যে প্রত্যেকে লাইফ জ্যাকেট পরে তবে কিন্তু বোটিং করতে হবে। তো চলুন লাইফ জ্যাকেট পরে নিই, পরে বোটিং শুরু করি। ফাটাফাটি লাগছে, ফাটাফাটি, হেভি লাগছে, হেভি। কিছু বলো, হেভি তো করতে চাইছিলে না? মেয়েটার জন্য মন খারাপ লাগছে, ওই জন্যই আসতে চাইছিলাম না। প্রায় 7 মিনিট চান্ড্রিল ড্যামের জলে ঘুরে বেরিয়ে আবার পৌঁছলাম পাড়ে। বোটিংয়ের জন্য আমাদের মাথাপিছু 150 টাকা করে পড়লো।
চন্দনদার বোটিং করার ইচ্ছে ছিল না, মেয়েকে আনেনি বলে, কিন্তু অনেক জোরাজুরির পর গেছে এবং গিয়ে এখন বলছে আমার ভালো লেগেছে, কিন্তু মেয়েকে আনতে পারলে আমার আরও ভালো লাগবে। এই যে বৌদির মন রাখার জন্য সান্ত্বনা পুরস্কার নিয়ে যাচ্ছে, বৌদিকে নিয়ে আসেনি বলে। তো সান্ত্বনা পুরস্কার নিয়ে যাচ্ছ চন্দনদা? হ্যাঁ, সান্ত্বনা পুরস্কার? না না, তাহলে ওই মোটা একটা বাঁশ আছে, ওটা দিয়ে পেটায়। আচ্ছা, বোকা মাত্র এটা হাতে দিয়ে দেবো, এটা দিয়ে পেটে নি খাবো, লাগবে কম। ও আচ্ছা, মানে নিজের অস্ত্র নিজেই নিয়ে যাচ্ছ? একদম। তাহলে বৌদি পেটায় বলছো তোমাকে? ও বাবা, চান্ডিল ড্যামের উপরে আমাদের ওঠার ইচ্ছে ছিল, কিন্তু এই মুহূর্তে এখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড করে দিয়েছে, যে কারণে এখানে আর যাওয়া গেল না। এবারে বেরোই আমরা পরবর্তী জায়গা। আপুদা আমরা কোথায় যাচ্ছি এরপর? তোমার ডিমনা লেক। ডিমনা লেকে নিয়ে যাচ্ছ, তাই তো? তো চলুন এবার এগোনো যাক ডিমনা লেকের দিকে, এগোই। চান্ডিল ড্যাম থেকে বেরিয়ে আবার পথ চলা, পথের সঙ্গী অবশ্যই সুবর্ণরেখা নদী। চান্ডিল ড্যাম থেকে ডিমনা লেকের দূরত্ব 37 কিলোমিটার। প্রায় 45 মিনিট অটো এসছি আমরা, তারপর এসে পৌঁছেছি ডিমনা লেকের একদম ওপরে, মানে ড্যাম যে আছে এখানে তার ওপরে। তো চলুন আগে ডিমনা লেকের ড্যামটা দেখে নিই, তারপর আশপাশটা পুরোটা ঘুরে দেখবো। একদম বিকেলবেলায় রোদ্দুরের হালকা আভা গায়ে মেখে এই ডিমনা লেকের পাড়ে সময় কাটাতে কিন্তু খুব ভালো লাগে। ভীষণ শান্ত পরিবেশ, প্রত্যেকেই কিন্তু একদম নির্ভেজাল শান্তভাবে কিন্তু প্রকৃতির শোভা উপভোগ করছে। এই জায়গাটার বিউটি কিন্তু একদম মেসমেরাইজিং। একদিকে সবুজ, তার সঙ্গে নীল আকাশ, যদিও আজকে আকাশ খুব একটা পরিষ্কার নয়, হালকা মেঘের ছোঁয়া আছে, আর একদিকে নীল জল। এ মানে চোখের জন্য সত্যি কথা বলতে গেলে একদম অক্সিজেন। এবারে এগোলাম এই লেকেরই অপর প্রান্তে, যার ল্যান্ডস্কেপ কোনো অংশেই কম না। পথে পড়ল টাটা স্টিল ম্যানেজমেন্ট সেন্টার। এই জায়গাটা বিকেলের সময় কাটাবার জন্য একদমই আদর্শ। ডিমনা লেকের ওই সাইডের বিউটি একরকম, আর এই দিকের বিউটিটা আরেক রকম। এই দিক থেকে ড্যামের জল যে ছাড়া হয় সেই সাইডটা পুরোটা আসে। এ বিউটি অসাম, একদিকে লেক, একদিকে রাস্তা, পাহাড়, সব কিছু মিলিয়ে কিন্তু ডিমনা লেক একদম একটা কমপ্লিট প্যাকেজ ছাড়া আর কিছুই নয়। চলুন আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, চলুন। 1944 সালে টাটা স্টিল শহরের পানীয় জলের অভাব মেটাতে এই ড্যামটি তৈরি করেন। এই লেক খারকাই নদীর জলে পুষ্ট। বেসিক্যালি কিন্তু এই নদী বর্ষার জলে পুষ্ট। এখন যদিও শীতকাল, ফলে ন্যাচারালি জলের ফ্লো অনেকটাই কম, কিন্তু হলে কি হবে, সৌন্দর্য কিন্তু শীতেও কোনো অংশে কম থাকে না। আর এই সময় এখন তো প্রচুর পিকনিক পার্টি আসে, প্রচুর ট্যুরিস্ট আসে, প্রত্যেকেই শীতকালে এই জায়গাগুলো খুব পপুলার হয়ে ওঠে। ন্যাচারালি প্রচুর বাস এসছে, প্রচুর ট্যুরিস্ট। কিন্তু একটা জিনিস আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে সব কিছু কিন্তু খুব সুশৃঙ্খল, মানে এটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। আমাদের ভারতীয়দের মধ্যে এই সুশৃঙ্খলতার ব্যাপারটা কিন্তু খুব খুব কমই থাকে। এই সামনে দেখতে পাচ্ছেন একটা কথা আছে, অল্প বয়সে পাকলে, সেটা বাকিটা বলছি না, তার দুঃখ চিরকাল। রেস্ট্রিক্টেড এরিয়া ভীষণভাবে লেখা আছে, সব জায়গায় বোর্ড দেওয়া আছে, তারপরেও এখানে দাঁড়িয়ে এখানে নেমে এনারা বাবুরা ফটোশ্যুট করছেন। চায়ের দোকানের সামনে নিজে আগে গেল, কিন্তু লোককে বলে বেড়ায় আমি নাকি চা। যাই হোক, আপুদা ডাকলো বলে। আপুদা ডাকলো, এখন আপুদার দোষ। আমার কি দোষ? এই হচ্ছে চায়ের দোকান। भैया जी चाय कितने का? 10 का एक। कैसा होगा, बढ़िया क्या? अच्छा नहीं होगा? हाँ, ब्लॉग में बताइए क्या होगा, अच्छा होगा चाय? अच्छा ठीक है ठीक है। আপু তো এবার কোথায় নিয়ে যাবে? এবার নিয়ে যাবো জুবলি পার্ক। জুবলি পার্কে। ওখানে বিকেল আর সন্ধে দুটোর সময় আমরা হ্যাঁ, দুটোর
সময় খাবো, সারাক্ষণ খোলাই থাকে ওখানে। তুমি যদি কোনো বাচ্চারা যদি দেখতে চায় তাহলে মানডে বাদে সব দিনে খোলা থাকে আর কি। সারাদিন তো বেশ ঘোরাঘুরি হলো, আশা করি সারাদিন আপনাদের খুব ভালোই লেগেছে। যাই হোক, বিকেলবেলা এখন প্রায় 5টা বাজে, আমরা এসে পৌঁছেছি জুবিলি পার্কের সামনে। আর সারাদিন সারাদিনে আমরা এই সময়টা পুরো মনুর সঙ্গে ঘুরেছি। মনুর একটা ব্যাপার খুব ভালো লাগলো, বয়স কম কিন্তু ওর মধ্যে কোনো তাড়াহুড়ো নেই। যতক্ষণ যেখানে সময় চেয়েছি ও ততক্ষণ সময় দিয়েছে আমাদেরকে, এটা একটা খুব ওর পজিটিভ দিক। কথাবার্তা ভীষণ ভালো, ব্যবহার ভালো। আমি বহুদিন পর একজনের মানে অটো চালাও তার এত ভালো ব্যবহার পেলাম। মনু, তোমার নাম্বার बताओ। 934 934 11 11 97 97 638। 638। बहुत अच्छा लगा तुम्हारे साथ पूरा दिन, बहुत शुक्रिया। জুবিলি পার্কে ঢোকার পরেই এরকম একটা নোটিশ বোর্ড আপনারা দেখতে পাবেন। আমরা প্রথমেই গেলাম জুবিলি পার্কের ফাউন্টেন এরিয়ায়, যেখানে বিভিন্ন বয়সের মানুষ তাদের মতন করে সময় কাটাচ্ছিল। আজ তো সানডে, এই জন্য প্রচুর লোক। এমনি দিনেও সন্ধেবেলা এখানকার মানুষদের সময় কাটাবার বেস্ট জায়গা কিন্তু এখানকার জুবিলি পার্ক। আমি এতদিন শুনেছি যে কালকার ফিঞ্চার গার্ডেন আর টাটা জুবিলি পার্ক এই দুটো সন্ধ্যের পরিবেশ নাকি ফাটাফাটি। এখানকার এই অ্যামিউজমেন্ট পার্কের এন্ট্রি ফিজ হচ্ছে 250 টাকা করে, আর হচ্ছে ওয়াটার পার্ক যেটা তার এন্ট্রি ফিজ হচ্ছে 500 টাকা। জুবিলি পার্কের এন্ট্রান্সের ঠিক অপোজিট সাইডে হচ্ছে টাটা কুল্লার চায়। এখানেই চা খেতে এসেছি, আগে বিস্কুট খাই, সারাদিন খুব একটা কিছু খাওয়া হয়নি। চা বিস্কুট খেয়ে তারপর হোটেলে ফিরবো। আমার না গলায় মনে হচ্ছে একটু ফ্যারেঞ্জাইটিস হয়েছে, গলাটা সমানে খুসখুস করছে, যে কারণে অনেকটা চা করছিল। যাই হোক, 20 টাকার চা খাওয়াচ্ছেন বাবু। চা বানিয়েছে কিন্তু অসাম, কোনো কথা হবে না। ভাবছিলাম যে বড় কাপ খাবো, কিন্তু 20 টাকা বলো 20 টাকারই খাও। আমি ঠিক আছে খেয়ে দেখি, প্রথমবার খাচ্ছি। হেভি বানিয়েছে, হেভি দুর্ধর্ষ চা খাচ্ছি। দুর্ধর্ষ চা। সারাদিন তো অনেক ঘোরাঘুরি হলো, এবারে হোটেলে ফিরছিলাম। আপ্পুদা এখন ধরেছে ওর ফ্ল্যাটে যাওয়ার জন্য। বৌদি নেই, মেয়েরা নেই, সে কারণে ওর ফ্ল্যাটে এখন যাওয়ার জন্য ধরেছে। চন্দনদা নিমরাজি ছিল, অনেক বলাতে তারপর চন্দনদা রাজি হয়েছে। বলছে 1 কিলো চিকেন তোমাকে রান্না করতে হবে। এই সারাদিন ঘুরে এখন যদি 1 কিলো চিকেন রান্না করায়, লাস্ট কবে রান্না করেছি ভুলে গেছি। অর্পিতা যা রান্না করে, আমাকে রান্নাঘরে ঢুকতে হয় না, এত ভালোই রান্না করে অর্পিতা। কী করবো, আমি চিকেন রান্না করতে হবে। যা বলেছে বড়রা যা বলে সেটা শুনতে হয়, এটা নাকি নিয়ম। এসব বলে সেন্টিমেন্টাল কথাবার্তা বলছে, কি করব। চলুন মালটা তুলি। সিনিয়ররা সব জায়গাতে ইমোশনাল ব্ল্যাকমেল করে। এখন সারাদিন কাজ করে চিকেন কিনে নিয়ে এলাম, বাবু খাবেন, কি করব। ভুল করে বলে ফেলেছিলাম চন্দনদা রান্না করতে পারি। চন্দনদাই তো বললেন যে উনি রান্না করতে পারেন ভালো। না, চন্দনদা রান্না করতে পারে না, চন্দনদা বললে আমি খেতে পারি, ঠিক আছে। আর দুনিয়ার সব জায়গায় দোষ আমাকেই দেয়, যে আমি নাকি আমার জন্য বেশি খাওয়া হয়ে যায়, আমার জন্য 4টে জায়গায় 5টা রুটি খেয়ে ফেলছে। চন্দনদা খুব হেলথ কনসাস, এই হচ্ছে হেলথ কনসাসের নমুনা। সারাদিন ভিডিও করার পর এখন আমাকে দিয়ে মাংস রান্না করাচ্ছে। আর ওদিকে আপুদা তন্দুরি চিকেনের ম্যারিনেট করে রেখেছে আর স্যালাড রেডি করছে। এই আর রুটি হচ্ছে আজকে রাত্রের মেনু।
খাওয়া দাওয়াটা জমিয়ে হবে, সেটা নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। এই মাংস হোক, হলে তো দেখাবো কীরকম হলো না হলো। আবার ভাই কতদিন কি হলো? হয়েছে আরেকটু টাইম বাকি আছে। কালারটা তো ভাই ব্যাপক হয়েছে। কালার ব্যাপক হয়েছে বলছো? যাই হোক, শুনেও ভালো লাগলো যে কিছু অন্তত ব্যাপক হয়েছে। তবে একটা কথা আমি বলছি যে প্রত্যেকটা ট্রিপই আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দেয়। এই ট্রিপ আমাকে একটা শিক্ষা দিল, সেটা হচ্ছে আমি কিছু জানি না, আমি কিছু পারি না এটা বলা। এর যে বেনিফিট, সারাদিন ভিডিও করে এসে এখন আমি খুন্তি কাটছি আর আরেকজন বসে বসে রিলস দেখছে, এই হচ্ছে বেনিফিট। একদিকে আমি চিকেন করছিলাম আর আপুদা তন্দুরির টেম্পারেচার সেট করছিল। প্রায় 1 ঘন্টা পর রান্না কমপ্লিট করে আমরা খেতে বসলাম। তুমি নিরপেক্ষভাবে মতামত দেবে। ভালো হয়েছে। নিজে খেয়ে দেখি, নিজেই বলবো। ভালো হয়েছে। না, একটু ঝাল, একটা হালকা ঝাল হলে ভালো হতো। দাঁড়া লঙ্কা নিয়ে আসছি। না, ঝাল হলে চন্দনদা খাবে না বলে ঝাল দিইনি। তন্দুরি চিকেন বাড়িতে বানানো। হেভি বানিয়েছে। গুড মর্নিং। আপুদার কমপ্লেক্সে কালকে আপুদার ফ্ল্যাটে প্রচুর অত্যাচার করেছি মানে রান্না করে খেয়েছি, ঠিক আছে, চন্দনদার পেছনে লেগেছি, আপুদার লেগ পুলিং করেছি, সব কিছু হয়ে গেছে। আপুদাকে আজকে বিদায় জানাবো। আজকে তো সোমবার, উইকডেজ, আপুদার ডিউটি আছে। ন্যাচারালি আপুদা আমাদেরকে একটা অটো ঠিক করে দিচ্ছে। এই অটো করেই আমরা আজকে সারাদিন ঘুরবো। ঘুরে দুপুরের ট্রেন আছে আমাদের, দুপুরের ট্রেন ধরে বাড়ি ফেরার পালা। তো ভিডিও কিন্তু আগের ভিডিওরই কন্টিনিউয়েশন, নতুন করে কিছু না। চন্দনদা এত পেছনে লাগে কিছু মনে করো না তো? না না, তোমায় মনে করবো কি, চলো, আপুদার দেরি হচ্ছে, এটাও তো আপুদের ক্ষতি করছো না, সেটা ঠিক কথাই। তো চলুন এগোই। এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি করেছে, খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবে। আমরা 600 টাকার বিনিময়ে একটা অটো বুক করে দ্বিতীয় দিনের ভ্রমণ শুরু করলাম। আজকে আমাদের প্রথম গন্তব্য এখান থেকে 4.5 কিলোমিটার দূরে জামশেদপুরের বা টাটানগরের বিখ্যাত সাই মন্দিরে। তো সময় লাগবে মোটামুটি 20-25 মিনিট মতো। তো চলুন এগোই। টাটানগরের সব থেকে ভালো যেটা আমার লেগেছে সেটা টাটানগরের পরিচ্ছন্নতা। প্রতিটা মুহূর্তেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। অটো করে 15 থেকে 16 মিনিট মতো সময় লাগলো। এসে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি এখানকার বিখ্যাত সাই মন্দিরের সামনে। সাই বাবার দর্শন একটু করে আছি, চলুন আমাদের সঙ্গে। আর এখন কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইক, এখনই দিনের বেলা, আজকে যদিও মেঘলা আছে কিন্তু ভালো ঠান্ডা আছে। মানে জ্যাকেট পরে আছি লেদারের, বুঝতে পারছেন কীরকম ঠান্ডা। আপনারা যখন আসবেন তখন কিন্তু ভালো প্রিকশন নিয়ে তবে কিন্তু আসবেন, নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। চলুন। টাটানগরের এই বিখ্যাত সাই মন্দিরের ভেতরের পরিবেশ একদম ফাটাফাটি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই কিন্তু ভেতরে অ্যালাউ নেই। আমি আর চন্দনা অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে যারা বয়স্ক দর্শক, যারা আসতে পারেন না, তারা যাতে এই মন্দিরের অনুভূতিটা পান, কিন্তু কোনোভাবেই অ্যালাউ হলো না। কাকা अभी हम लोग कहाँ जाएंगे? मोदी पार्क, मतलब देवरजी टाटा पार्क। ঠিক ঠিক ঠিক, চলিয়ে। সাই মন্দির থেকে স্যার ডোবারজি টাটা পার্ক পৌঁছতে সময় লাগলো অটোতে 5 মিনিট। পৌঁছে গেছি আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য শ্রী ডোরাবজি টাটা পার্কের সামনে। তো এই দিকে হচ্ছে এন্ট্রান্স গেট, দেখছি বন্ধ, দেখি একবার গিয়ে। স্যার ডোবারজি টাটা পার্কের পরিবেশ আমাদের দুজনেরই খুবই ভালো লেগেছে। স্যার ডোবারজি টাটা পার্ক বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে, আর রবিবার দিন কিন্তু এই পার্ক বন্ধ থাকে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, নাহলে আমাদের মতো এখন 11:30টার সময় আমরা এসে পৌঁছিয়েছি,
এই পার্কে কিন্তু ঢোকার পারমিশন আমরা পেলাম না। যাই হোক, পার্কের যতটুকু বাইরে থেকে দেখলাম দুজনেরই খুবই ভালো লেগেছে। আপনারা এলে অবশ্যই দেখে নেবেন, কিন্তু টাইমিং মাথায় রেখে। চলুন পরবর্তী জায়গার দিকে এগোনো যাক। এরপরে আমরা চলে এসেছিলাম জুবিলি পার্কে। অটোয় সময় লেগেছিল 7 মিনিট। কালকে রাতে তো আপনাদেরকে আমি টাটানগরের বিখ্যাত জুবিলি পার্কে নিয়ে এসেছিলাম রাতের অ্যাম্বিয়েন্স দেখানোর জন্য, কিন্তু আজকে দিনের বেলা জুবিলি পার্কের অ্যাম্বিয়েন্স কীরকম সেটা নিজেরা অনুভব করতে এবং আপনাদের কাছে তা তুলে ধরতে আবার চলে এসেছি। চলুন জুবিলি পার্ক ঘোরা শুরু করি। এখানে কিন্তু লেসার্সো ডান দিকে, জয়ন্তী সরোবর বাঁ দিকে, হর্টিকালচার সার্ভিস বাঁ দিকে, জু ডান দিকে। জুবিলি পার্কের ভেতর ঘুরতে ঘুরতে সত্যি কথা একদম মোহিত হয়ে যাচ্ছি। সব থেকে বড় ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে এখানকার স্টাফেরা এতটা ডিউটিফুল। যদিও টাটার ম্যাক্সিমাম স্টাফেরই রিকোয়ারমেন্ট এত ভালো করে এটা ফুলফিল করে থাকে যে টাটা কোম্পানির কোনো স্টাফ যে ডিউটি ফাঁকি মারে এরকম বেসিক্যালি দেখিনি বা শুনিনি। এত ডিউটিফুল, এত নিট অ্যান্ড ক্লিন, কোনো রকমভাবে কোনো সুপারভিশন নেই, কিন্তু প্রত্যেকের কাজ খুব সুশৃঙ্খলভাবে করে যাচ্ছে। এবং আপনি যখন এদের কাছে কোনো হেল্প চাইবেন তখনও কিন্তু আপনি এদের কাছে সাফিসিয়েন্ট হেল্প পাবেন। এটা একটা ভীষণ ভালো দিক। রাতে জুবিলি পার্কের ঝলমলে আলোর ছোঁয়ায় নির্জীব প্রাণবন্ত হয়ে ওঠে, কিন্তু দিনের বেলায় গাছগাছালির বৈচিত্র্য এবং ফাঁকা পরিবেশ আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে। টাটার এই জুবিলি পার্কে দিনের বেলা এসে যেটা বুঝলাম, এখানে যখন আপনারা আসবেন আমার সাজেশান যে 3:30 থেকে 4টের সময় এখানে ঢুকবেন। ঢুকে দিনের বেলা, সন্ধেবেলা এবং রাত্রিবেলা 3টে অ্যাম্বিয়েন্স একসঙ্গে ফিল করে বেরিয়ে যাবেন। বরং দিনের বেলা অন্য জায়গাগুলো ঘুরে নেবেন, বিকেলে এখানে আসবেন। চলুন এগোই, এখান থেকে বেরিয়ে যাব পরবর্তী গন্তব্যের জন্য। চলুন। টাটানগরের ধোসা আমাদের দুজনের এতটাই ভালো লেগেছে যে আমরা যাওয়ার আগেও কিন্তু ধোসা খাবো এটা ভেবে নিয়েছিলাম। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, পাউরুটি, ডিম সেদ্ধ, কলা, কিন্তু আপুদার বাড়ি থেকেই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। পেট ভরা আমাদের দুজনের, কিন্তু তাও ওই ধোসা খাওয়ার এমন নেশা হয়ে গেছে আমাদের যে এখানে ধোসা না খেয়ে চন্দনদা কোনোভাবেই যাবে না। আর আমারও যে খুব একটা অমত আছে এটাতে তা কিন্তু না। তো দুজনে গোপাল ধোসায় চলে এসেছি। গোপাল ধোসা হচ্ছে এখানকার ফেমাস। জুবিলি পার্ক আছে, জুবিলি পার্কের ঠিক অপোজিট সাইডে গোপাল ধোসার দোকান। যখন আসবেন এখানে কিন্তু ধোসা খেতে ভুলবেন না। গোপাল ধোসায় ধোসা 90 টাকা করে পড়েছিল। এছাড়াও আপনারা এখানে চাইলে ইডলিও খেতে পারেন। দোসর গরম গরম সাম্বার আর সঙ্গে চাটনি। এখানকার ধোসা খুবই ক্রিস্পি। তাহলে এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে গরম গরম ধোসা উপভোগ করি, তারপর আপনাদের নিয়ে যাব আমাদের পরের গন্তব্যে। এবারে পৌঁছলাম আমাদের অন্তিম গন্তব্য, মানে গোলপাহাড়ি মন্দিরের সামনে। তাহলে চলুন একবার এই মন্দির এক ঝলকে দেখে নিই। প্রায় 225টা সিঁড়ি উঠে কিন্তু গোলপাহাড়ি মন্দিরে পৌঁছাতে হয়। গোল পাহাড়ের উপর অবস্থিত মন্দির, সেই হিসাবে কিন্তু এখানে গোলপাহাড়ি কথাটা এসছে। বৃষ্টি শুরু হয়ে গেছে টাটানগরে, সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, আপনারা ভিডিওতে দেখেছেনই। যে কারণে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আশা করি বৃষ্টির পর ওয়েদার একদম ক্লিয়ার হয়ে যাবে, আপনারা যখন আসবেন ফাটাফাটি ওয়েদার পাবেন। এখানে কিন্তু মা দুর্গারই এক রূপ, পাহাড়ি মা হিসেবে পূজিত হন মা দুর্গা। এবং এই মন্দিরে ওঠার সময় কিন্তু 225টা সিঁড়ি যেহেতু উঠতে হয়, আর সেটা আমরা 5 মিনিটে উঠেছি, যে কারণে আমরা দুজনেই হাঁপিয়ে গেছিলাম। আর এই সদ্য দীপকের বিয়ে গেছে, একটু খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, চেহারাটা আবার ভারী হয়ে গেছে। চন্দনদা বলছে আবার পাহাড়ে নিয়ে যাবো, খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে গিয়ে ওজনটা কমিয়ে আনবো তোমার আবার। আমার বউ অ্যাকচুয়ালি চন্দনদাকে দায়িত্ব দিয়েছে আমি যাতে মোটা না হয়ে যাই সেটার খেয়াল রাখার জন্য। যাই হোক, টাটানগর ভ্রমণ প্রায় শেষের পথে।
এবারে স্টেশনে যাব, স্টেশনে গিয়ে কলকাতা ফেরার জন্য ব্যবস্থা করতে হবে। তো চলুন ফেরা যাক। এবারের মতো টাটানগর ভ্রমণ এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। যাই হোক, এবার এখান থেকে ইস্পাত ধরবো। ইস্পাতে এই মুহূর্তে দেখাচ্ছে 3 ঘন্টা লেট, কিন্তু বৃষ্টি পড়ছে আর সেরকম জায়গাও কিছু বাকি ছিল না, যে কারণে আমরা দুজনে স্টেশনে চলে এলাম। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন। টাটা।